মোদীকে বলতে চাই, মোদী শুনে রাখ, তুই কান খুলে শুনে রাখ, বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ ছিল, ঐক্যবদ্ধ আছে এবং ঐক্যবদ্ধ থাকবে। এখন তো দাদা তোকে আমরা বোঝাতে হবে, এখন তো দাদা হিন্দু মুসলিম তো আমি মুসলিম দাদা, এখন তো দাদা হিন্দু মুসলিম সবই তো এক দাদা। আপনি এরকম কেন বলতেছেন? আমি বাংলাদেশ থেকে আসতেছি, আমি ভাবতেছি কলকাতার মানুষ খুব ভালো হয়, আপনি এরকম বলতেছেন। তুই মুসলিম, এটা সবথেকে বড় অপরাধ। আর এটাকে চট করে বাংলাদেশে আসা যাবে না। যত আপনি যত বড় ফেরাউন আর নমরুদ হন, যত বড় সাম্রাজ্যবাদী শক্তি, শেখ হাসিনা সরকারের পতন এ যেন ভারতীয়দের অন্যতম মাথা ব্যথার কারণ। কিছুতেই দেশটি মেনে নিতে পারছে না শেখ হাসিনার এই চলে যাওয়া। তাই ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে মোদি সরকারের নেতাকর্মীরা বাংলাদেশকে নিয়ে ছড়াচ্ছে নানান অপপ্রচার। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন ভারত বাংলাদেশ হিন্দু মুসলমান দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। এই দ্বন্দ্ব সূত্র ধরে বাংলাদেশ থেকে একজন গেছিলেন ইন্ডিয়াতে, সেখানে ফার্নিচার কিনা অবস্থায় হিন্দু মানুষ সেই দোকানে ঢোকার কারণে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এক পর্যায়ে মুসলমানকে মারধর করে। এমন কিছু সূত্র যখন উঠে আসে ভিডিওর মাধ্যমে, তখনই আবার বাংলাদেশের সেই ইসকন অথবা চিন্ময়কে নিয়ে আবারও নতুন করে উঠে আসে দ্বন্দ্বটুকু। কিন্তু বাংলাদেশের এমন দ্বন্দ্ব ভারত শুধুমাত্র তৈরি করেছে শেখ হাসিনাকে নিয়ে। শেখ হাসিনা ওখানে বসেই এমন মন্তব্য করছেন। তবে বাংলাদেশে অনেক আন্দোলন সৃষ্টি হয়েছে এবং চলুন বাংলাদেশের কিছু ঝড়ো বক্তব্য আমরা শুনে আসি, তাহলে বুঝতে। ভারতের মোদীকে বলতে চাই, মোদী শুনে রাখ, তুই কান খুলে শুনে রাখ, বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ ছিল, ঐক্যবদ্ধ আছে এবং ঐক্যবদ্ধ থাকবে। ভারতের যে আগ্রাসনবাদ, এই আগ্রাসনবাদ থেকে কিন্তু কোন ধর্ম, কোন বর্ণ নিরাপদ নয়। বাংলাদেশ হাজার বছরের বেশি সময় ধরে সকল ধর্ম, সকল বর্ণ শান্তিপূর্ণভাবে বসবাস করে এসেছে। তাই বলতে চাই, ভারতের মোদীকে বলতে চাই, মোদী শুনে রাখ, তুই কান খুলে শুনে রাখ, বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ ছিল, ঐক্যবদ্ধ আছে এবং ঐক্যবদ্ধ থাকবে। বারবার সংখ্যালঘু সংখ্যালঘু এই শব্দ বাংলাদেশে আর চলবে না। বারবার সংখ্যালঘু বলে ভিকটিম কার্ড প্লে করার যে গেম, সেই গেম কিন্তু আমরা বুঝে গিয়েছি। আমরা কিন্তু সংখ্যালঘু তত্ত্বকে অস্বীকার করি। বাংলাদেশের সংখ্যা গুরুও নেই, বাংলাদেশের সংখ্যা লঘুও নেই, বাংলাদেশে শুধু আছে বাংলাদেশি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। আমি বলতে চাই, আমাদের যে সাইদুল ইসলাম ভাইকে ভারতীয় আগ্রাসনবাদের দ্বারা, হিন্দুত্ববাদের দ্বারা, ইসকনের নেতৃত্বে যেভাবে হত্যা করা হয়েছে, তার অতি দ্রুত সময়ের মধ্যে যদি বিচার কার্যকর না করা হয়, তাহলে কিন্তু আমরা ধরে নেব এই সরকারের মধ্যে সেই ভারতের আগ্রাসন সাপোর্টকারী দোসররা বসে আছে। এবং সরকারকে আরো আহ্বান জানাবো, যেই সমস্ত মিডিয়া এখনো ভারতীয় আগ্রাসনের পক্ষে নেগেটিভ তৈরি করছে, সেই সমস্ত মিডিয়াকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। 24-এর এই গণ-অভ্যুত্থান হার মাংস এক করা বিপ্লব, সেই বিপ্লবের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, সেই স্বাধীনতাকে ন্যূনতম ভাবে কেউ প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলে আমরা যতদিন। আমি হিন্দু ছেলে, আপনি হিন্দু ছেলে, ও মুসলিম কবে না, ও মুসলিম, আরে ওরা মুসলিমরা কোনদিন হিন্দুদের জন্য ভালো হয় না, হিন্দু মুসলিম ভেদাভেদ। শেখ হাসিনা সরকারের পতন এ যেন ভারতীয়দের অন্যতম মাথা ব্যথার কারণ।
কিছুতেই দেশটি মেনে নিতে পারছে না শেখ হাসিনার এই চলে যাওয়া। তাই ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে মোদি সরকারের নেতাকর্মীরা বাংলাদেশকে নিয়ে ছড়াচ্ছে নানান অপপ্রচার। এই বাংলাদেশে যে মৌলবাদী সন্তানেরা ঘুরে ফিরে বেড়াচ্ছে, হক বিতর্ক। ইতোমধ্যে কলকাতায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা পুড়িয়েছে মোদি সরকারের নেতাকর্মীরা। এছাড়া উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের হয়ে প্রতিবাদ মিছিল করে বাংলাদেশ বিরোধী বিভিন্ন বক্তব্য দিচ্ছে বিজেপি নেতারা। এই রকমের হিন্দু নিধন, হিন্দুদের আস্থার জায়গা মন্দিরকে টার্গেট করা, এইভাবে হিন্দু সনাতনী প্রচারক প্রভুদেরকে মিথ্যা মামলায় জেলে পোরা, এই জিনিস আমরা বিগত দিনে দেখিনি। তবে এবার ঘটেছে ভিন্ন এক ঘটনা। ভারতীয় হিন্দু মঞ্চ নামক এক সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশ অভিমুখী লং মার্চ করেছে। বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে সিলেটের সুতারকান্দি স্থল বন্দরের ওপারে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ এলাকায় এই লং মার্চে অংশ নেয় ওই সংগঠনের শত শত নেতাকর্মীরা। রোববার সন্ধ্যায় ভারতীয় নাগরিকদের বাংলাদেশ অভিমুখী এই লং মার্চের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ সময় করিমগঞ্জের একটি রাস্তায় কাঁটাতারের ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের রুখে দেয় বিএসএফ। সে সময় ওই সংগঠনের নেতাকর্মীরা কাঁটাতার ভেদ করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশ ও বিএসএফের সাথে তাদের ধস্তাধস্তি বাধে। বর্ডার গার্ড বাংলাদেশ 52 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, এ ঘটনায় সিলেটের বিয়ানীবাজার ও জাকিগঞ্জ সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে যানবাহনে তল্লাশি ছাড়াও নাশকতাকারীদের ধরতে অভিযান চালানো হচ্ছে। নাজমুল হক রাইয়ান চলমান আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতীয় মিডিয়াতে কিভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণা চালানো হচ্ছে, এবং সেই প্রচারণার একটি উদ্দেশ্য হচ্ছে, প্রধান উদ্দেশ্য, যে বাংলাদেশ যাতে একটি স্বাধীন জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। তারা বাংলাদেশকে ভারতের একটি আশ্রিত রাজ্য হিসেবে দেখতে অভ্যস্ত মানসিকতার দিক দিয়ে। এবং দেখতে পাচ্ছি আমরা ভারতীয় মিডিয়াতে কিভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কুৎসা রচনা করা হচ্ছে, এবং দুর্ভাগ্যজনকভাবে এখন পর্যন্ত বাংলাদেশি মিডিয়া থেকে সেরকম প্রতি উত্তর দেয়া হচ্ছে না, যেটা গতকাল বাংলাদেশের যিনি এখন পররাষ্ট্র উপদেষ্টা তিনিও গতকাল এই কথাটি বলেছেন যে বাংলাদেশের মিডিয়ার আরো সোচ্চার হওয়া উচিত ভারতীয় হেজেমনির এই আগ্রাসনের বিরুদ্ধে। আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে আমার দেশ প্রথম থেকে 2008 সালে তখন থেকেই ভারতীয় হেজেমনি এবং হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে মাথা উঁচু করে লড়াই করে গেছে। 2013 সালে এই পত্রিকা বন্ধ করে দেয়া পর্যন্ত। আজকে আল্লাহর রহমতে এবং মহান শহীদদের আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে নবযাত্রার সূচনা হয়েছে, এবং তার সাথে আমার দেশেরও নবযাত্রার সূচনা হয়েছে, এবং এর কারণে আমি তাদের প্রতি সশ্রদ্ধ সালাম জানাই। কারণ তাদের আত্মত্যাগ ছাড়া আজকে আমরা এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। আমার সহকর্মীদের নিয়ে আমরা এখানে এমন একটা কর্মসূচি আজকে পালন করতে পারতাম না যদি শহীদরা রক্ত না দিতেন। এদিকে বাংলাদেশের মাহবুবুর রহমান এবং বর্তমানে ব্যারিস্টার ফুয়াদ বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্য মোদিকে কখনো কোনো কারণে ছাড় দেওয়া হবে না, এবং ব্যারিস্টার ফুয়াদ বলেছেন শেখ হাসিনা কখনো বাংলাদেশে ঢুকতে পারবে না, তার কোনো এখতিয়ার নাই ঢোকার, তার কোনো ক্ষমতা নেই, তাকে মোদির কাছে থাকতে হবে, মোদির কাছে থেকেই তাকে রাজনীতি করতে হবে। এমন কিছু সূত্র তুলে ধরায় বারবার মাহমুদুর রহমানকে দোষী করছেন ইন্ডিয়ার কিছু মিডিয়া। তারা বলছেন যে বাংলাদেশকে এবং ইন্ডিয়া এই দুইজনের মাঝে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার কিছু হিন্দু সম্প্রদায়কে নিয়ে মিথ্যে
কিছু সংবাদ ছড়াচ্ছে। এদিকে পাল্টা জবাব দিয়েছেন মাহমুদুর রহমান। উনি বলেছেন বাংলার কিছু চ্যানেল এবং হিন্দু মুসলমানকে দ্বন্দ্ব লাগানোর জন্য তারা মিথ্যা গুজব ছড়াচ্ছে চ্যানেলের মাধ্যমে, এমন তথ্য তুলে ধরেছে মাহবুবুর রহমান। চলুন আমরা মাহবুবুর রহমানের কাছে কিছু তথ্য শুনে চলে যাব ব্যারিস্টার ফুয়াদের। আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখানে যে গ্রাফিটি আঁকা হবে, এখানে যে স্লোগান লেখা হবে, এখানে যে মহান শহীদদের নাম লেখা হবে, এগুলো লিখবে সহযোদ্ধারা লিখবে। কারণ এর থেকে বড় সম্মান প্রদর্শন আর হতে পারে না যে সহযোদ্ধারা তাদের শহীদ সহযোদ্ধাদের নাম লিখছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় সম্মান। আজকে এই বক্তব্যের মধ্যে দিয়ে আমি আজকে এই যে 7 দিনের শহীদী সপ্তাহ যেটা ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ, তার সেটা শুরুর ঘোষণা দিচ্ছি এবং আরো ঘোষণা করছি যে আমার দেশের এই দেয়াল যতদিন আমার দেশ চলবে ততদিন এই দেয়াল শহীদি দেয়াল হিসেবেই এখানে এইভাবেই থাকবে এবং এখানে ইনশাআল্লাহ এবং সেখানে এই দেয়াল শহীদদের স্মৃতি বহন করে যাবে। এবং যারাই চালাক না কেন, আমার দেশ পত্রিকা আমাকেও তো একসময় সরে যেতে হবে, প্রকৃতির নিয়মেই সরে যেতে হবে, তারা যেন এই শহীদের এই আত্মদানকে তারা যেন ভবিষ্যৎ প্রজন্ম যেন কোনোদিন চট করে বাংলাদেশে আসা যাবে না। আপনি যত বড় ফেরাউন আর নমরুদ হন, যত বড় সাম্রাজ্যবাদী শক্তি আপনার পাশে থাকুক না কেন, মনে রাখবেন আবু সাইদ আর মুগ্ধরা চট্টগ্রামে যেভাবে সাইফুল হয়ে ফিরে এসেছে, যাত্রাবাড়ির 58 শহীদের উত্তরসূরিরা আবার নতুন করে ফিরে আসবে, আওয়ামী ফ্যাসিবাদকে মোকাবেলা করবে। দিল্লির দাসত্ব, ইসকনের নামে অরাজকতা, আনসার লীগের নামে অভদ্রতা, ছাত্রলীগের গুন্ডামি বদমাইশের দিন বাংলাদেশে আর ফিরে আসবে না। আওয়ামী লীগের কবর রচিত হয়ে গেছে বাংলার জমিনে এবং যাত্রাবাড়ির বিপ্লবী চত্বর থেকে শহীদরা সেই কথা আবার মনে করিয়ে দিয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগ জাতীয় পার্টি আর 14 দলের ইতিহাস হচ্ছে মুসলিম লীগ হয়ে যাবার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে ডাইনোসরের মতো কঙ্কাল হয়ে পৃথিবীর ইতিহাস থেকে হারিয়ে যাবার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে ফেরাউনের মতো পানিতে ডুবে যাওয়ার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে কারবালার ময়দানে রক্তস্রোত পরিবেশ থেকে উধাও হয়ে যাওয়ার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে শত শত হাজার হাজার বিপ্লবীদেরকে চ্যালেঞ্জ করে পরাজিত হবার ইতিহাস। পরাজিত শক্তিরা বাংলাদেশে আর ফিরে আসবে না। যাত্রাবাড়ির শহীদরা জীবিত হয়ে আবার ফিরে আসবে, আবার লড়াই করে সামনে দাঁড়াবে। প্রিয় দেশবাসী, বাংলাদেশের শত্রুরা দেখতে পাচ্ছেন গত 3-3.5 মাসে সীমান্তের মধ্যে এবং সীমান্তের বাইরে থেকে আমাদেরকে হুমকি দিচ্ছে। ভারতের সৈন্যবাহিনী নাকি উত্তর দিনাজপুরের সীমান্তে এসে দাঁড়িয়েছে। বিজেপি হুমকি দিচ্ছে বাংলাদেশের সীমান্ত নাকি তারা অবরোধ করবে। নেপালের মতো আমাদের সীমান্ত থেকে বাংলাদেশে যত পণ্য আসে, ডাল, চাল, পেঁয়াজ, ডিম আনা বন্ধ করে দেবে। আমরা বলছি সেই সকল জাতীয় শত্রুদেরকে নেপালের মতো একটা ছোট্ট দেশ থেকে শেখেন। তারা আপনাদের অবরোধের মুখে লড়াই ছেড়ে দেয় নাই। বাঙালিরা যারা জেগেছে গত 3 মাসে, 16 বছরে যারা লড়াই করেছে নমরুদ আর ফেরাউনের বিরুদ্ধে, এই জাতি না খেয়ে থাকবে। না খেয়ে থাকার অভ্যাস আমাদের আছে, বছরে একবার আমরা না খেয়ে থাকি। সেই জাতিকে হুমকি দেবেন না, ডাল, চাল আর পেঁয়াজের হুমকি দেবেন না। না খেয়ে থাকবো দৌলিয়াতের কাছে, জাতীয় শত্রুর কাছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে গাদ্দার বেঈমানদের মতো, আওয়ামী লীগের মতো আমরা বিক্রি করে দেব না। প্রিয় দেশবাসী, যারা আমাদেরকে কথায় কথায় বলছে যে এই রাষ্ট্র বেশি দিন থাকবে না, বাংলাদেশের চিকেন নেক, চট্টগ্রাম, ফেনী অঞ্চল নাকি তারা কেটে নিয়ে যাবে, আমাদের চট্টগ্রাম বন্দর নাকি তারা নিয়ে যাবে, আমাদের উত্তর অঞ্চলের রাজশাহী, খুলনা, যশোর অঞ্চল নাকি তারা কেটে নিয়ে যাবে। বোকার স্বর্গে বাস করছেন, রাতের স্বপ্ন দেখতে থাকেন। দিনের যোদ্ধারা বেঁচে আছে, যাত্রাবাড়ির শহীদরা বেঁচে আছে, যারা লড়াই করেছে 16 বছর ধরে তারা বেঁচে থাকে।
বাংলাবাসীকে আপনারা বাংলাদেশি ইতিহাস তৈরি করেছেন। বাংলাদেশের স্বাধীনতার লড়াইতে বাংলাদেশের নমরুদ আর ফেরাউনের বিরুদ্ধে যে যুদ্ধ হয়েছে, আওয়ামী জাতীয় পার্টি আর 14 দলীয় মির্জাফরদের বিরুদ্ধে যে লড়াই হয়েছে, এই লড়াইয়ে যাত্রাবাড়ির ইতিহাস, লাল সবুজের পতাকার ইতিহাস, যাত্রাবাড়ির ইতিহাস, 20 কোটি মানুষের স্বাধীনভাবে বেঁচে থাকবার ইতিহাস। যাত্রাবাড়ির ইতিহাস হচ্ছে লাল সবুজের পতাকার উপরে ইসকনের পতাকা উড়বে না, সেটা প্রমাণ করবার ইতিহাস। যাত্রাবাড়ির ইতিহাস হচ্ছে রক্ত দেবে, বুলেটের সামনে যুদ্ধ করবে, জীবন দেবে, লাশের উপর লাশ জমবে, তারপর নমরুদ আর ফেরাউনের কাছে মাথা নত না করবার ইতিহাস। এই যাত্রাবাড়ির ইতিহাস শুধু যাত্রাবাড়িতে না, বাংলাদেশের শহরে শহরে, প্রান্তে প্রান্তে, জেলায় জেলায় তৈরি হয়েছে। আমাদের শত্রুদেরকে বলছি, দেখেন সাইফুলের